রামায়ণ লেখা হয়েছিল রাম জন্মানোর আগে। এবং আমি এটুকু বলতে চাই যে আজকে পশ্চিমবঙ্গের যত রায় হচ্ছে তার রায় আগে লেখা হচ্ছে, পরে কেস হচ্ছে। এটা আমি 100% শিওর। এত বড় সেটিং ছাড়া আজকে এটা হতে পারে না, প্রথম থেকে সেটিং। এবং আমি আজকে বলতে পারি, আপনি আমাদের প্রেতাত্মা বলেছেন, একদম 100%। আমরা 26,000 ছেলে প্রেতাত্মার মতোই ঘুরছি, আমাদের ভূত ভবিষ্যৎ একদম শেষ। এবং প্রত্যেকটা ছেলে কিন্তু আজকে আধ পাগলা হয়ে গেছে। এবং তার জন্য মেন চক্রান্তকারী হচ্ছে মেন হচ্ছে বিকাশ ভট্টাচার্য। ও জানতো এই সিপিএম কে দিয়ে কিছু হবে না, ওই জন্যই আমি প্রথমেই বলেছি হারমাদ ওই অভিজিৎ গাঙ্গুলিটাকে পাঠিয়েছে বিজেপিতে। কারণ পশ্চিমবঙ্গের সেটিং বিজেপির সঙ্গে টিএমসি নয়, পশ্চিমবঙ্গের সেটিং হচ্ছে বিজেপির সঙ্গে সিপিএম এর। আমি 100% শিওর। আজকে রায় লেখা হচ্ছে, তারপর তো কেস হচ্ছে। ওরা তো জানতো যে ভাতাটাকে বন্ধ করব, একদম প্রি প্ল্যান। রায় তো কি হবে আমরাও জানি, তারপর তো কেস হয়েছে। প্রথম থেকে বলেছে ওই হারমাদ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। কারণ উইদাউট প্রুফ আজকে পশ্চিমবঙ্গের এতগুলো ছেলের জীবন জীবিকা নষ্ট করেছে। আমার আজকে দুটো মেয়ে আজকে পাগলা হয়ে গেছে। আমার ছোট্ট মেয়েটা আজকে 5 বছরে, সেও তার চোখেও জল। শুধু আমার মেয়ে নয়, প্রত্যেকটা পরিবারের মেয়ে ছেলের পরিবারের চোখে জল। অভিজিৎ গাঙ্গুলি রায়টা লিখে রেখেছিল, ওই রায়টা লিখেছিল হচ্ছে বিকাশ ভট্টাচার্য। কি করে করতে পারে একটা বিচারক? কিন্তু এখানে একটা জিনিস আমি বলি, সেখানে তো বলা হচ্ছে যে আপনারা দুর্নীতি করেছেন, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, ফলে ফল ভুগতেই হবে আপনাদের। আমি একটাই কথা বলতে পারি, বিকাশ ভট্টাচার্য বা ওদের গ্যাং যদি প্রমাণ করতে পারে একটা জনও ছেলে চাকরি পেয়েছে টাকা দিয়ে, তাকে বার করুক। আমি বলছি আমার চাকরিটাকে ভিক্ষা দেবো। আরে প্রথম থেকে তো দুর্নীতি করেছে সিপিএম। ওদের প্রেমিক এক একজনের তো 4 জন করে প্রেমিকা থাকতো। দেখুন স্কুলগুলোকে দিয়ে দেখুন কতজন বিয়ে করেনি। একজনকে বিয়ে করেছে, 3 জন করে আজকে বসে আছে। কখন একজন আউট হবে তারপর সেই ফাঁকা শূন্যস্থানটা যাবে। এটা বিরাট একটা চক্র ছিল। তো ওরা কি শুধু টাকা দিয়ে চাকরি করেছে নাকি? ওদের মধ্যে একটা বিরাট চারিত্রিক ব্যাপার ছিল। আমি একদম 100% শিওর পশ্চিমবঙ্গের মধ্যে যদি কেউ দুর্নীতি করে থাকে সেটা সিপিএম। আজকে সিপিএম আমলে যারা চাকরি পেয়েছে নেতাদের ভাইগুলো দেখুন, তাদের দাদাদের দেখুন, তাদের ছেলেদের দেখুন, তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব বেশিরভাগ হচ্ছে ডিগ্রি করে এসছে। আপনি দেখুন প্রত্যেকটা স্কুলে দেখুন, কারোর ওয়েস্ট বেঙ্গলের ডিগ্রি নেই, তারাই সবচেয়ে বড় যোগ্য। আর এইটা কেন সেটিং, আমি কথা বলছি, যদি সেটিং না থাকতো তাহলে বিকাশ ভট্টাচার্যকে কেন গুরুদেব বললো অভিজিৎ গাঙ্গুলি? আমরা দেখেছি কেস চলছে, তখন চলে গেল একদম এবিপি আনন্দে, আমার গুরু অমুক। আরে ভগবান সাইতে যাচ্ছেন মশাই, ওই ভগবানকে কখন শয়তান বানাতে হয় 26,000 ছেলে কিন্তু জানে। আমরা বুঝতে পারছি না, আমরা শিক্ষিত ছেলে, আপনাদের চরিত্র আমরা বুঝতে পারছি। আপনারা কিছু ছেলেকে লেলিয়ে দিচ্ছেন, ওরাও আপনাদের পাশে নাই। কত বড় সেটিং করলো, কোন রকম বিচার বিবেচনা হলো না, কিচ্ছু নয়। আজকে প্রথম অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে ইয়ে করলো, তারপর সে বিজেপিতে গেল, তারপর সে বলছে যে আমি বিচারক থাকার অবস্থায় আমি বিজেপিতে গেছি। তাহলে বলুন, আজকে বিজেপি, আরএসএস, সিপিএম প্রত্যেকে একটা করাপশনের মধ্যে যুক্ত আছে। এটাই তো সবচেয়ে বড় কোশ্চেন। আপনি একজন বুদ্ধিমান লোক, পশ্চিমবঙ্গের সারা ওরা কি পশ্চিমবঙ্গের লোককে 4 অক্ষরে ভাবে? পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে না, তার ফল তো ভোটের ব্যাংকে পড়ছে। আজকে 26,000 ছেলেকে আপনারা যাদের জন্য বলে দিচ্ছেন, কিসের জন্য? ভোটে জিতবেন। আমি 100% বলতে পারি, আপনারা লিখে রাখুন, 62 থেকে 26-এ নামতে পারেন, 6ও হয়ে যেতে পারেন, বিজেপি 6 হয়ে যেতে পারে, এমনকি ওই সিপিএম এর মতো শূন্য হয়ে যাবে, টোটালটা টিএমসি হয়ে যেতে পারে। আজকে সেটিং ছাড়া কি করে হয় বলুন তো? আজকে চলে ফার্স্ট যখন এখানে অভিজিৎ গাঙ্গুলি আমাদেরকে বাতিল করলো, আমরা সুপ্রিম কোর্টে গেলাম, ওখানে হিয়ারিং শুরু হলো এবং উইদিন 7 ডেজ আমরা স্টে পেলাম। ওখানে ধুলিয়ান সাহেব স্যার ছিলেন আর অনিরুদ্ধ বোস। ধুলিয়ান স্যার এই শামীমকে আর বিকাশকে একটা কথা বলতে দেয়নি, নেংটি ইঁদুরের মতো ঘুরতো। আমিও প্রত্যেকটা হিয়ারিং এ যেতাম, আমি বলতাম যে ধর মশাই, আপনিও যা বিকাশের পেছনে ঘুরছেন, আমিও তাই মুকুল রহতগীর পেছনে আছি। একটা কথা বলার যোগ্যতা তো আপনার নাই মশাই। বাংলায় কথা বলতে, এই বিকাশ বলতে, এই চট করে বার কর, এই চট করে বার কর। তখন বিচারপতি বলছেন, হাই হোয়াট ইজ দ্য মিনিং অফ চট করে বার কর? এটা হাস্যকর একটা ব্যাপার। তারপর একটা কি পরিকল্পনা হলো, ওই ধুলিয়ান সাহেবকে সরিয়ে দেওয়া হলো, বেলায়েন ত্রিবেদী চলে এলেন। বেলায়েন ত্রিবেদী আসার পর
ওইটাকে ফিরিয়ে দেওয়া হলো আবার হাইকোর্টে। আচ্ছা, সুপ্রিম কোর্টের মামলা হাইকোর্টে চলে আসবে? আচ্ছা, আমি পশ্চিমবঙ্গের মানুষকে এটা জিজ্ঞাসা করতে চাই, এটার মধ্যে কি সেটিং এর গন্ধ ছিল না? ওখানে অনিরুদ্ধ বোস বললেন, স্যার বললেন যে এইটার মধ্যে কি, যে এই ওএমআর গুলো সঠিক কি বেঠিক তার প্রমাণ করা হোক। এখানে আসা হলো, তাহলে এখানে এসে ওইটা চুলোয় যা পুরোপুরিটাকে বাতিল করে দিল, বলছে আমি চাল কাকড় বাঁচতে পারলাম না। এবং ওই রায়ের আগে আমাদের কোশ্চেন একটা আছে যে এইটা কি সেটিং হয়েছিল কি না হয়েছিল। তাহলে একটা রায় মানে বার করার আগে কি করে ওই আমাদের বিরোধী দলনেতা কি করে বলতে পারছে যে আজকে বোমা পড়বে? তাহলে নিশ্চয়ই কি এটার মধ্যে সেটিং ছিল। পশ্চিমবঙ্গের জনগণ আপনারা শুনুন, দেখুন আজকে 26,000 পরিবার কিন্তু কাঁদছে। তাহলে কি সেটিং ছাড়া এটা কি করে হয়? এটা কি আমাদের মনে প্রশ্ন রাখতে পারে না? তারপর আবার বড় সেটিং চলে গেল সুপ্রিম কোর্ট। ওখানে কি হলো না, ওখানে চন্দ্রচূড় স্যারের কাছে যাওয়া হলো। চন্দ্রচূড় স্যার উইদিন 7 days আবার স্টে দিলেন, বলে না এটা তো হতে পারে না। তারপর উনি কোনো হিয়ারিং করলেন না, বারবার বলা হয়েছে। এবং আমি জানি চন্দ্রচূড় স্যার একজন খুব বড় মাপের বিচারপতি, উনি এটার মধ্যে ঢুকতে চাইলেন না। আমার তো মনে হয় ওনার উপর প্রেসার ছিল যে তোমাকে এটা বাতিল করতে হবে, কিন্তু উনি বুদ্ধিমান লোক, উনি না করে বেরিয়ে গেলেন। তারপর এলেন সঞ্জীব খান্না। তা আমাদের মনে কি কোশ্চেন হতে পারে না যে এটা সেটিং হয়েছিল? কেন হয়েছিল? আমরা কিছুদিন আগে একটা পেপারে পড়লাম যে ওই রায় বেরোনোর আগে অমিত শাহ, আমাদের অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী একটা মিটিং করেছিল, গোপন বৈঠক। সেখানে নাকি মানে জোর করে বলা হয়েছিল যে এই প্যানেলটাকে বাতিল করতেই হবে। তারপর উনি কি রায় লিখলেন কেউ বুঝতে পারলো না। আরে সবাই ধোঁয়াশার মধ্যে পড়ে গেল। বাহ, তাহলে একজনের ফাঁসি হচ্ছে, সে ফাঁসি হবে কি হবে না তাকে তো ফ্রেশ করে লিখতে হবে, কিচ্ছু করলো না। একবারে একটা জঘন্য একটা ব্যাপার হয়ে গেল। তারপর কি হলো, আমরা সেই দিনে দেখলাম যে প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার নাকি ছবি বেরোলো, তারপরের দিন একটা পেপারে বেরোলো, এবং উনি রাজ্যসভার সাংসদ। তাহলে কিসের জন্য একজন বিচারপতি উনি প্রধানমন্ত্রীর কাছে গেলেন এবং রাজ্যসভার সাংসদের পদ পাচ্ছেন? এটা কি আমাদের মনে কোশ্চেন জাগতে পারে না? এই 26,000 ছেলের জীবনের বিনিময়ে একটা সাংসদ পদ। আপনার যদি এতই সাংসদ পদের দরকার ছিল তাহলে তো আপনি অন্য কিছু ভাবে করতে পারতেন। এই 26,000 ছেলের জীবন ধ্বংস করে দেবেন? ছি 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 ছি, এটা আমাদের কাছে লজ্জার। আমাদের পরিবার দিকে আপনারা ভাসিয়ে দিলেন। এবং আমি আর একটা কথা বলতে পারি, পশ্চিমবঙ্গে শুধু এটাই হচ্ছে না, আজকে চাকরি হারিয়ে দিচ্ছে। একটা গভীর ষড়যন্ত্র চলছে আজকে হিন্দু মুসলিমদের একটা বিভেদের জন্য। এটার পেছনেও আছে আমাদের ওই শুভেন্দু অধিকারী। আজকে বলছে হিন্দুরা থাকবে, মুসলিমরা বেরিয়ে যাবে। কিন্তু আমি শুভেন্দু বাবুকে একটা কোশ্চেন করতে চাই, আমাদের সবচেয়ে বড় যিনি যাকে আমরা মানি আমাদের হিন্দুদের দেবতা, তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ গোয়ালার ঘরে জন্মগ্রহণ না করেও উনি গোয়ালার বাড়িতে, মা যশোদার বাড়িতে তিনি স্তনপান করেছিলেন। সেই গল্পটা শুনুন, উনি একটা আপনাকে বলি। মা যশোদা আগে ছিলেন ধরা, তা শ্রীকৃষ্ণ একবার পরীক্ষা করতে গিয়েছিলেন, কারণ মা ধরা আর উনি মানে অভুক্তকে না খাইয়ে কোনোদিনও খেতেন না। একদিন শ্রীকৃষ্ণ উনি চলে গেলেন এবং উনি ওনার বাড়িতে কোনো মানে দানা পানি ছিল না। তখন বলছে মা আমাকে খেতে দাও। তখন মা ধরা বিপদে পড়লেন, উনি একটা দোকানদারের কাছে গেলেন, বলছে আগে আমাকে কিছু চাল ডাল দাও। বলছে তুমি পয়সা দাও। বলছে আমার কাছে তো পয়সা নেই। বলে তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার স্তনটা আমাকে কেটে দাও। তারপর মা ধরা কি করলেন, তার নিজের স্তনটাকে কেটে দিলেন। কেটে দিয়ে শ্রীকৃষ্ণের জন্য চাল ডাল নিয়ে এলেন। সেই চাল ডাল ফুটিয়ে যখন ভাত দিতে যাচ্ছেন তখন অঝরে রক্ত ঝরছে। তখন শ্রীকৃষ্ণ উঠে দাঁড়িয়ে বললেন, মা আমি আজকে ভাত খেতে তোমার বাড়িতে পারবো না। বলছে কেন ভগবান, কেন কেন? সাধু বেসে গিয়েছিলেন। বলে কেন? তখন উনি বলছেন যে তুমি অসুচি। বলছে না না, আমি অসুচি নই, আমি আমার স্তন কেটে দিয়ে আপনার জন্য আজকে চাল ডাল এনেছি। তখন শ্রীকৃষ্ণ তার নিজের রূপ ধরলেন, বলছে আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। শোনো মা, তুমি তোমার একটা গোপন অঙ্গ কেটে দিয়ে আমাকে তুমি আজকে ভাত খাওয়াতে চেয়েছো। আমি তোমাকে কথা দিচ্ছি পরবর্তী জন্মে আমি তোমার সন্তান হতে পারবো না, সেটা আগেই ঠিক করা আছে, কিন্তু তোমার স্তনপান আমি করব এবং বড় হব। তাহলে বলুন, শ্রীকৃষ্ণ যদি গোয়ালার ঘরে জন্মগ্রহণ না করেও তার স্তনপান করতে পারেন, তাহলে উনি তো কোনো বিভেদ করেননি। উনি সমস্ত মানুষকে এক
ভাবতেন, সে গোয়ালা হোক, মুচি হোক, ম্যাথর হোক, তাহলে এরা যদি হিন্দু হয় তাহলে শ্রীকৃষ্ণকেও তো এরা অপমান করছে, যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন আজকে সবাই এক, এবং স্বয়ং বিবেকানন্দও বলেছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আজকে সমস্ত মানুষ যারা আছে তারা তো ঈশ্বরের সৃষ্টি, সে হিন্দু হোক, মুসলিম হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, তাদেরকে সকলকে ভালোবাসতে হবে। যারা এই কথাটা জানে না তারা তো সনাতন ধর্মটাকেই জানে না। সনাতন ধর্মটাকে আগে আপনি জানুন, তারপর এটা বলুন। আপনি আমাদের জীবনটাকে নষ্ট করছেন ঠিক আছে, কিন্তু প্লিজ দয়া করে এই পশ্চিমবঙ্গটাকে আজকে নষ্ট করবেন না, এইটুকুই আপনার কাছে আমার অনুরোধ। আপনি যেমন চ্যালেঞ্জ করছেন, আমার সঙ্গেও অনেক সাংবাদিকদের কথা হয়। আমি একটা কথা বলেছি, কালকে একজন সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল যে আপনারা তো আমার বহু বাইট নিয়েছেন গদি মিডিয়া, সাহস হয়েছে একটা বাইট দেখানোর। আমি একজনকে কালকে বললাম যে ঘন্টাখানেক দুশ্মন চ্যানেলে, ঘন্টাখানেক দুশ্মন যে অনুষ্ঠানটা হয়, আমাকে বসান, কার হিম্মত আছে, কতজন আছে আপনাদের, বসিয়ে দিন, আমি একা থাকবো। যদি বাইট দিয়ে বেরিয়ে যেতে পারেন, আমাকে পরাস্ত করতে পারেন, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে যাব। পারবেন না, ওই ঘন্টাখানেক দুশ্মন অনুষ্ঠানের সাজানো পুতুল দিকে সাজিয়ে এনে অনেক কিছু করা যায়। একটা অরিজিনাল লোককে নিয়ে যান ওখানে, যদি হিম্মত থাকে প্রবীর চক্রবর্তীকে একদিন বসান, আমি বুঝিয়ে দেবো আপনাদের অকাতটা।